দিকে দীর্ঘ ৩০ বছর পর ফাঁস হলো সালমান শাহ তার ভিডিও ফুটেজ। কি ঘটেছিল ১০ মিনিট আগে ভিডিও দেখে কেঁপে উঠল সারা দেশ। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের গোপন তথ্য ফাঁস। ডন গ্রেফতার হওয়ার পরে এই মেসেজটা আসছে আমাদের সালমান শাহ ভক্ত গ্রুপের একজন অন্যতম ব্যক্তি মামুনের টেলিফোনে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেওয়া হয়েছে মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুমকে। একই সঙ্গে হত্যার হুমকি দেওয়া হয়েছে সালমান শাহর ছোট ভাই শাহরানকে। বুধবার ঢাকার আদালতে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আলমগীর কুমকুম। কি লেখা আছে আপনারা পড়ছেন? এটা উঠছে আপনাদের এটা দেখা যায় আমরা কেউই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক শুরুতেই আপনাদের একটু রেড অ্যালার্ট দিব, সেটা হলে এই ভিডিওটি ডিলিট হওয়ার আগে আপনারা সবাই একটু দেখবেন। একথা কেন বলছি, কারণ আজকে এমন কিছু তথ্য তুলে ধরেছি, জানি না বাংলাদেশ থেকে এই ভিডিও সরকারিভাবে ডিলিট করে দেয় কিনা, কিংবা কোনো অসাধু চক্র এই ডিলিট করে দেয় কিনা। দর্শক তাই বলছি আজকে ভিডিওটি অবশ্যই দেখবেন। দর্শক এবার সালমান শাহকে শেষ করে দেওয়ার ঠিক আগ মুহূর্তে সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে, যার কিছু অংশ আমরা দেখেছি এবং পেয়েছি, সেটা আপনাদের সামনে বিস্তারিত এখন তুলে ধরব। পাশাপাশি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের একটা বিশ্রী কাণ্ড ঘটেছে এবং সেটা ফাঁস করেছে সালমান শাহর পিএস, যে ডনের সাথে সরাসরি একটা মুহূর্তের ছবি ফাঁস হয়েছে এবং সেখানে কি হয়েছিল সেটা আমরা দেখব। দর্শক কথা বাড়াবো না, এরই সাথে এনটিভিতে সালমানের মা গতকাল সাক্ষাৎকার দিয়েছে, যেই সাক্ষাৎকার নাকি সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, এমন কিছু তথ্যপত্র তুলে ধরেছে। আমরা আজকে জুমার পরেই আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার একটা কারণ আছে, যেটা লাস্টে বলবো। শুরুতে আমরা দেখে আসি সালমান শাহর সেই ভিডিও ফুটেজ, পাশাপাশি সালমান শাহর স্ত্রী এবং ডনের সাথে যে সম্পর্ক ছিল তার গুরুত্বপূর্ণ তথ্যপত্র ফাঁস হয়েছে, সেগুলো দেখবো। আশা করি সঙ্গেই থাকবেন। তবে এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে এদের কী ধরনের শাস্তি দাবি করেন আপনি। তো দর্শক চলুন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত দেখে আসি। সালমান শাহর ঘাতক ডন গ্রেপ্তার হলেও এখনও লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে তার সাবেক স্ত্রী সামিরা হক। কথা সবাই জানে। এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। সালমান শাহ বেঁচে থাকাকালীন ডনের সাথে রাত কাটাতেন, এরপর সালমানকে ফেলে একাধিক বিবাহ করেছিলেন। সালমান শাহর ম্যানেজার জানিয়েছে, একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় অন্য পুরুষের সাথে ধরে ফেলেন সামিরাকে। প্রশ্ন হচ্ছে, সে সময় কার সাথে খারাপ কাজে মেতেছিলেন সামিরা? সবকিছু দেখে ফেলার পর কি ঘটেছিল ম্যানেজার মোহাম্মদ মানসুর আলীর সাথে? সবকিছু জানার পর কি করেছিলেন সালমান শাহ? এসব অতি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভাইরাল ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। ডন গ্রেপ্তার হওয়ার পর চারদিকে এখন একটাই দাবি, সামিরাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক। এই দাবি সালমান শাহর ম্যানেজার মানসুর আলীরও। সম্প্রতি তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে নায়কের শিডিউল মেনটেন করা ম্যানেজার মনসুর আলী জানালেন, তিনি একবার যে দৃশ্য দেখেছিলেন তা অবাক করে দিয়েছে গোটা দেশবাসীকে। মনসুর আলী বলেছেন, নায়িকা মৌসুমীর সঙ্গে সালমান শাহ 4টি ছবি আলোচিত এবং সুপারহিট হয়েছিল এবং একটি সুন্দর জুটিও তৈরি হয়েছিল। কারণ আমি সালমান শাহর চলচ্চিত্রের কেরিয়ার শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত পিএস হিসেবে কাজ করে আসছিলাম। তিনি আমাকে পছন্দ করে চাকরিটি দিয়েছিলেন, আমিও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে থাকি। 1992 সালের ঘটনা। সালমান শাহ কেবলই ফিল্মে এসেছেন এবং ওই সময় বিয়ে করেন সামিরা হককে। 1992 সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে শাহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় পা রাখেন সালমান শাহ। একই ছবিতে আত্মপ্রকাশ ঘটে নায়িকা মৌসুমীরও। ছবিটি মুক্তি পায় 1993 সালে এবং মুক্তির পরপরই তা বক্স অফিসে এক নজিরবিহীন আলোড়ন সৃষ্টি করে। তরুণ প্রজন্মের কাছে সালমান শাহ হয়ে ওঠেন এক অনন্য আইকন। প্রথম ছবি আকাশচুম্বী সাফল্যের পর একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন এই নায়ক। সে সময় মৌসুমীর সঙ্গে তার জুটি অত্যন্ত জনপ্রিয়তা পায়।
অন্তরে অন্তরে, স্নেহের প্রতিদান এবং দেনমোহর এর মতো পরপর কয়েকটি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে এই দুই তারকার টলিউড চলচ্চিত্রে সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেন। তবে এই দুর্দান্ত ব্যবসায়িক ও পেশাগত সাফল্যের পেছনে সালমান শাহর ব্যক্তিগত জীবনে কিন্তু শান্তি ছিল না। চলচ্চিত্রে সালমান শাহ মৌসুমী জুটির অস্বাভাবিক সাফল্য এবং তাদের পারস্পরিক রসায়ন স্ত্রী সামিরা হকের মধ্যে গভীর সন্দেহের বীজ রোপণ করে। তৎকালীন ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং সালমান শাহর ঘনিষ্ঠ সহযোগীর মতে অভিনেত্রী মৌসুমীর সঙ্গে কাজ করা নিয়ে সালমান ও সামিরার মধ্যে নিয়মিত তীব্র পারিবারিক কলহ সৃষ্টি হতো। সামিরা কোনোভাবেই মৌসুমীকে সহ্য করতে পারতেন না এবং তাদের কাজের সাথে করার বিষয়টি মেনে নিতে পারতেন না। স্ত্রী সামিরার এই ক্রমাগত মানসিক চাপ ও গৃহবিবাদের কারণে এক পর্যায়ে সালমান শাহ নিজের কেরিয়ারের চরম সফল এক জুটিকে ভেঙে দিতে বাধ্য হন। তিনি তার পিএস মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে পারিবারিক অশান্তি এড়াতে তিনি আর মৌসুমীর সঙ্গে কোনো কাজ করবেন না। এরপর 1994 সালে নতুন নায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে নির্মাণ করেন তুমি আমার ছবিটি। সিনেমাটি মুক্তি পাওয়ার পর তা আগে সব রেকর্ড ভেঙে বিশাল সফলতা অর্জন করে। এরপর থেকেই সালমান শাবনূর জুটির এক নতুন যুগান্ত সূচনা করে, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল জুটি হিসেবে আজও বিবেচিত হয়। কিন্তু চিত্রনায়িকা পরিবর্তন হলেও সালমানের পারিবারিক জীবনে শান্তি দেখা মেলেনি। এরপর মানসুর আলী দেন সবচেয়ে অবাক করা একটি তথ্য। মানসুর আরও বলেন, ছবির নাম স্বপ্নের নায়ক। এ ছবির শুটিং চলেছিল এফডিসিতে, কিন্তু সালমান ভাই এবং তার সহকারী আবুল তার কোটটি আনতে ভুলে যান। তখন আমাকে কোটটি নিতে বাসায় পাঠানো হলো। আমি নক করা ছাড়াই বাসার ভিতরে ঢুকে গেলাম এবং ভাবি ভাবি বলে ডাকতে শুরু করলাম। সামিরা ভাবির বেডরুমের দিকে এগোতে থাকলাম। তখন সামিরা ভাবি তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকে আমার সামনে দিয়ে। তার পরনে কোনো কাপড় ছিল না, এমনকি একটি সুতোও ছিল না। আমি তো ভয়ে কাঁপতে শুরু করলাম। এরপর সামিরা ভাবি বাথরুম থেকে মাথাটা বের করে বডি বাথরুমের ভিতরে রেখে আমাকে বললেন, মানসুর তুমি আর আসার সময় পেলে না। তখন আমি বললাম, ভাই তো একটা জিনিস ফেলে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন ভাবি বললেন, সালমানের ড্রেস রুমে গিয়ে দেখো। আমি ড্রেস রুমে গিয়ে খুঁজে পেলাম। ততক্ষণে সামিরা ভাবি ড্রেস পরে আমার সামনে এসে আমাকে বিদায় দিলেন। আমি চলে গেলাম। এই কথাটি সালমান ভাইকে বলতে পারিনি, কারণ সংসারে অশান্তি লেগে যাবে। কেন তিনি আমার সামনে দিয়ে নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে গেলেন তা আজও আমার মনে ঘুরপাক খায়। কারণ সালমান শাহ তখন শুটিংয়ে। তাহলে ভাবি কেন এই অবস্থায় থাকবেন? নিশ্চয়ই তখন তার রুমে অন্য কেউ ছিল, যার সাথে সামিরা অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন। মানসুর জানান, 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান ভাই মারা গেলে তাকে দাফন করার পর থেকে তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ করা হয়নি। দুই পরিবার মামলা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করলেন। আমিও অন্য পেশায় চলে গেলাম, আর কারো সঙ্গে চলচ্চিত্রে কাজ করিনি। এখন সালমান ভক্তরা যেভাবে মিছিল মিটিং মানববন্ধন করছেন, তাতে একটা সময় সত্য উদ্ঘাটন হবেই। তারা প্রভাবিত। তাদের নাম কি বলা যাবে? হ্যাঁ, আজিজ মহম্মদ ভাই গ্রুপটা, এর সঙ্গে আরো কারা আছে তা জানি ওরা না। ওই গ্রুপের লিডার কি আজিজ মাহমুদ? আজিজ মহম্মদ ভাই। আজিজ মাহমুদ ভাই। কোথায় এখন? আমি জানি না। উনি কি কখনো গ্রেফতার হয়েছেন সালমান শাহ? না, সালমান শাহর মামলায় তো সে আমার আসামি এবং সোহেলের মামলার শাস্তি হয়েছে, কিন্তু তাকে করা হয় নাই। এবং এই বিষয়টা সোহেলও মারা গেছে। সালমান শাহকে কিভাবে মারা হয়েছে এটা বলার জন্য তো রাতে সোহেলকে গুলি করলো। সামিরা এখন কোথায়? আমি জানি না, এটা আমার বিক্রম বলে বাংলাদেশে আছে। যে দেখা যাচ্ছে না, টিভিতে দেখছেন আপনারা যে পার্লার সে ওপেন করতেছে, শাড়ির অ্যাডভার্টাইজ করতেছে, সে বাংলাদেশি আছে, যাবে কোথায়? সে তো তার একটা বক্তব্যে আমরা দেখেছি এই টেলিভিশনে, সে সালমান শাহর মৃত্যুকে নিয়ে সে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এই ঘটনার সাথে বলে কেন ওনার মা, সালমান শাহর মা আমাকে কেন দোষবে, উনি নিজেই তো দোষী। এই বিষয়টা আপনি আমি কেন দোষী হব আর মা কেন দোষী হবে? তার সাথেও তো আমার কোনোদিন ঝগড়া হয়নি। ওই জন্য বললাম, আগে বলেছি, 3টা বাচ্চার মাথায় কসম খেয়ে সে বলে যেন যে আমার সঙ্গে একদিন এক মুহূর্ত কথা কাটাকাটি হয়েছে, কোনোদিনও না। আমার সাথে ওদের ঝগড়া হইতো। সালমান শাহর ওয়াইফ সামিরার আমি দোষারোপ করি না। এটা স্বাভাবিকভাবে একটা ছেলে যদি বাড়িতে মারা যায়, তার স্ত্রী মা যে থাকবে, আমি বাড়িতে থাকলে আমিও দোষী ছিলাম। এখন সে ঘরে ছিল, অবশ্যই সে দোষী। সে যদি মারা যেত, সালমান শাহ দোষী হইতো। সালমান শাহর ওয়াইফ সামিরার বক্তব্য বিভিন্ন মিডিয়াতে যে সালমান শাহর এই ঘটনার প্রায় 1.5 মাস আগ থেকেই আপনার সাথে কোনো যোগাযোগ ছিল না, এবং এটা আপনাকে আগে বলেছি আমি, এটাও মিথ্যে কথা।
কেন যোগাযোগ থাকবে না? মারা মারা যাওয়ার দিনও 8:27 এবং আপনি তাকে কথা হয়েছে এভরিডে। আমি শুটিং এর সময় আমার হাজবেন্ড যখন যেত তার জন্য স্যান্ডউইচ, তারপরে পাই এগুলো বানাই দিতাম, সে বলতো, খাইতো। এই যে ডন, তারপরে ফারুক, এরা খাইছে। একদিন একটা কন্টেইনার আমি বানাই দিছি পাই, তো অনেকদিন দেয় নাই। তো একদিন বলছে, এই আমার কন্টেইনার দে, ছোট্ট একটা প্লাস্টিক কন্টেইনার। তো বলছে, কি রে দোস্ত, তুই আবার কন্টেইনার বলে, এটা আমার মার জন্য কি টান, ওই কন্টেইনারটা এনে আবার আমাকে ফেরত, ওইটা এখনো আছে আমার। সালমান শাহর মৃত্যুর কতদিন আগে আপনার সাথে শেষ যোগাযোগ ছিল তার? আমার যোগাযোগ তো রোজই ছিল। ওই যে বললাম না, সন্ধ্যে 6টা না 7টার সময় ফোনে কথা হয়েছে। আমি করছি, তো বলছে যে আম্মা 8:30টায় আসবো আমি। আর আসতে পারলো না। তো তখন সময় কি সে আপনার এখানে যায় না, এর আগেই এই ঘটনাটা ঘটছে? না না, ওরা সন্ধ্যার সময় আমার হাজবেন্ড গেলেন, বললেন 7:30 মাগরিবের পরে, বলে আমি যাচ্ছি ইমনের এখানে কোনো কিছু খাবার দিবা। তো আমি যেন কি স্যান্ডউইচ নাকি বানিয়ে দিছিলাম। ও গেছে, যাওয়ার পরে ওখান থেকে শুটিং শেষ হয়েছে, ডাবিং শেষ হলো। তারপরে ইমনের আব্বা ওখানে নামাই দিয়ে আসতো, তার দেখা হলো না। ওখানে রাগারাগি ওদের হয়েছে। সামিরা তো পড়ে গেছে। সামিরা তো ওই যে ইমনের আব্বা যদি একটু মানে আল্লাহ বোধহয় বেকুব বানিয়ে দিয়েছিল বুদ্ধি। গাড়ি থেকে নামার পরে বলতেছে, কোথায় একটুখানি সময় ওইদিকে কোনায় গিয়ে কার সাথে সামিরা কানাকানি করেছে। কানাকানি কথা কে, আমার হাজবেন্ড দেখে নাই। ওটা ওনারা সাক্ষীতে মনে হয় আছে, বলছে। তারপরে তো ভিতরে ঢুকলো, এরা প্রি প্ল্যান যে ওকে আসবে, ওকে উত্তেজিত করবে। উত্তেজিত করার উপরে গেছে, ঝগড়া করছে, সামিরা নিচে নামছে, আবার উপরে গেছে। তার টেলিফোনটা সামিরা ভেঙে ফেলছে। আমার ভাইকে সে ফোনে বলছে, আমি চলে আসবো, আমি ওকে ডিভোর্স করব। একজন ডিবির বা কারোর একজন বন্ধু তার ছিল, উনি পরে ফোনে করে পত্রিকায় লিখছে যে আমি অত্যন্ত দুঃখিত, আমি সারা জীবন এটা ভুলবো না, যে সালমান অনেক রাতে আমাকে ফোন করে বলছিল যে দোস্ত তুমি আমাকে একটু হেল্প করো, আমি বড় মহা বিপদে আছি। তখন সে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সে ধরতে পারে নাই। পরে আর তো জানেই নাই, বলে ঘুম থেকে উঠে শুনলাম সালমান শাহ মারা গেছে। তো করেছিল কাউকে, কিন্তু ফোন ভেঙে ফেলছে, আমাদের তো জানাইতে পারে নাই। সালমান শাহ সামিরার কি উচিত ছিল না যে আমার ছেলে অসুস্থ, অসুস্থই ভালো, সে আত্মহত্যা করছে, ঝুলে আছে, ঠিক আছে, ঝুলানো টুলানো একদম বানানো, দড়িটা এমনি ঝুলানো, ওকে নিচেই তারা মারছে, মেরে গোসল করাইছে, এ করছে। আমাকে কি ফোন করতে পারতো না? পাশের বিল্ডিং এ ফোন ছিল না? দারোয়ানের হাতেও তো একটা ফোন, দারোয়ানের গেটেও তো একটা টেলিফোন আছে। তো মা বাবা কি বাচ্চার মালিক না? হ্যাঁ, আমার সাথে কথা বন্ধ হইলে, আমার হাজবেন্ড রোজ যাচ্ছে, আমার সাথে কথা বন্ধ হইলে তারা কি ধরবে না যে তোর মার সাথে কথা কস না কেন? বাপ থেকে বেশি আমার সাথে কথা বলতো, বাপ থেকে প্রত্যেকটা কথা আমাকে বলতো। কোনখানে ঝগড়া লাগলো, কি হইলো, কি খাইলো, বাসায় এসেই বলতো আমারে, আর ঠাট্টা করতো, এসে বলতো, নেত্রী খাবো কিছু, জলদি খানা দাও, নেত্রী ডাকতো। আপনাকে হ্যাঁ, আমি তার হিরু ডাকতাম। ডন গ্রেফতার হওয়ার পরে এই মেসেজটা আসছে আমাদের সালমান শাহ ভক্ত গ্রুপের একজন অন্যতম ব্যক্তি মামুনের টেলিফোনে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেওয়া হয়েছে মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুমকে। একই সঙ্গে হত্যার হুমকি দেওয়া হয়েছে সালমান শাহর ছোট ভাই শাহরানকে। বুধবার ঢাকার আদালতে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আলমগীর কুমকুম। কি লেখা আছে আপনারা পড়ছেন? এটা উঠছে আপনাদের এটা দেখা যায় আমরা কেউই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখান মামলার বাদী আলমগীর কুমকুম। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহর মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেওয়া হয়েছে। আলমগীর কুমকুমের দেখানো স্ক্রিনশট অনুযায়ী সালমান শাহর ভক্ত হিসাবে পরিচয় দেওয়া মামুন নামের এক ব্যক্তির ফেসবুক লাইভের কমেন্টে শাকিল কিবরিয়া নামের একটি আইডি থেকে হুমকি দেওয়া হয়। সেখানে লেখা হয়, মামুন, নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকেও হত্যা করব। কুমকুম তিনি বলেন, সালমান শাহ হত্যা মামলাটিও রমনা থানায় দায়ের করা হয়েছে, তাই হুমকির বিষয়টি পুলিশকে জানিয়ে নিরাপত্তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বুধবারের শুনানিতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন করা হয়। ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর। গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট এখন আপনাদের দেখানো কথা ছিল এবং সেটা দেখানো খুবই জরুরি মনে করছিলাম, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি। পরবর্তীতে দ্রুতই আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। সেই ভিডিওগুলো দেখতে, নিউজগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে আপনারাই জানেন, একটু কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন এবং সামাজিক কাজে লেগে পড়বেন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।